টুলুমণ্ডল পর্ব থেকে শিক্ষা নিয়ে তৎপর বীরভূম জেলা প্রশাসন। নকল ডিসিআর রুখতে এবং রাজস্ব ফাঁকি আটকাতে পাথর খাদান অঞ্চলে শুরু হলো ডিজিটাল ডিসিআর কাউন্টার। কোনো লরি বা ডাম্পারে কত পাথর যাচ্ছে তা গাড়ির নম্বর সহ অনলাইনে পোর্টালে এন্ট্রি হচ্ছে, আর তারপর বারকোড সহ চালান প্রিন্ট আউট করে দেওয়া হচ্ছে গাড়ির চালকদের। অন্য জেলার চেকপোস্টে যখন সেই গাড়ি যাচ্ছে তখন বারকোড স্ক্যান করলেই বোঝা যাচ্ছে যে ডিসিআর আসল না নকল। অর্থাৎ কারচুপির আর কোনো জায়গা থাকছে না। টুলুমণ্ডল পর্ব থেকে শিক্ষা নিয়েই এই তৎপরতা বীরভূম জেলা প্রশাসনের। নকল ডিসিআর রুখতে এবং রাজস্ব ফাঁকি আটকাতে পাথর খাদান অঞ্চলে এবার শুরু হলো ডিজিটাল ডিসিআর কাউন্টার। এখন অনলাইন ডিসিআর হয়েছে, আমাদের খুব সুবিধা হয়েছে। আগে হাতে লেখা ডিসিআর ছিল, ওটা সব বুঝতে পারতাম না। এখন এটা যেহেতু আমাদের অনলাইন হয়েছে বলে এখন আমাদের খুব সুবিধা বুঝতে। পুলিশকে দেখলে আমাদের সুবিধা যে আমার অনলাইন ডিসিআর আছে, আমি পুরো একদম সরকারের ঘরে টাকা জমা করে আমি চালান নিয়ে এসেছি, মাল নিয়ে এসেছি। আমার কোনো জানাবি রাস্তায় কোনো ইয়ে না হয়, যেহেতু ডাইরেক্ট আমি সরকারের ঘরে টাকা জমা দিয়ে আমি ডিসিআর নিয়ে এসেছি। দীর্ঘদিনের একটা ব্যবসা টালমাটাল চলছিল, কেউ ডিসিআর কাটছিল, কেউ কাটছিল না। তো আমাদের ভূমি রাজস্ব দপ্তরকে আমরা বিভিন্ন দিন থেকেই আমরা অভাব অভিযোগ করে আসছিলাম। এরপরে যে ডিজিটাল মাধ্যমে যেটা হচ্ছে, এরপরে আশা করা যাচ্ছে যে 100% ডিসিআর কেটে গাড়ি মালিকরা বেরোবেন এবং ব্যবসার যে মার্কেট ছিল সেটা পুনরায় আবার ঘুরে আসবে। এতে গাড়ি মালিকরা উপকৃত হবে। অনেক সময় ডিসিআর যেটা ডুপ্লিকেট ডিসিআর আর অরিজিনাল ডিসিআর যেটা চলছিল মার্কেটে, সেটা থেকে এটা নিজাত পাওয়া যাবে। যেভাবে আগে ভূমি রাজস্ব আদায়ে যে ফাঁকি দেওয়া হয়েছে, যে কর উঠতো না তৃণমূল সরকারের আমলে, তার স্বচ্ছতা এক এক করে বীরভূম জেলার ভূমি আধিকারিকরা যেভাবে তারা দায়িত্ব নিয়েছে। এতদিন ধরে ডিসিআর হার্ড কপি দেওয়া হতো, এখন অনলাইনের মাধ্যমে আজ থেকে ব্যবস্থা হলো। কোনো আধিকারিকও ফাঁকি দিতে পারবে না। যিনি পাথর নিয়ে যাচ্ছেন তিনিও একটা সুবিধার মধ্যে থাকলেন যে কি না, সে সঠিকভাবে টাকাটা ডাইরেক্ট একবারে কি না সরকারি কোষাগারে জমা হবে। টুলুমণ্ডলের রাজস্ব চুরির ঘটনার শিক্ষা নিয়ে এইবার আজ থেকে বীরভূমে শুরু হলো অনলাইন ডিসিআর। বীরভূমের 9টা যে চেক গেট রয়েছে, সেই 9টা চেক গেটেই কিন্তু এই অনলাইন ডিসিআর ব্যবস্থা আজ থেকে চালু হয়েছে। আর এই যে ডিসিআর, এই ডিসিআরে দেখা যাচ্ছে পরিষ্কার যে কিউআর কোড রয়েছে, তার সঙ্গে গাড়ির নাম্বার, চালান, গাড়ি কোথায় থেকে কোথায় যাচ্ছে সবটা কিন্তু এখানে দেখানো হচ্ছে। তার ফলে রাস্তায় যদি কোথাও গাড়ি ধরে পুলিশ, নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে এই কিউআর কোড স্ক্যান করলেই কিন্তু গাড়ির সমস্ত তথ্য পাওয়া যাবে। পাথর কত আছে, গাড়ি কোথায় থেকে কোথায় যাচ্ছে সবটা পাওয়া যাবে। সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা, বীরভূম। কলকাতার তরুণীকে অপহরণ করে বাংলাদেশে। 1 জুলাই থেকে নিখোঁজ শ্যামপুকুরের তরুণী। পরিবার জানিয়েছে যে পরিবারে তামিলনাড়ুতে চাকরি পেয়েছেন বলে বাড়িতে জানিয়েছিলেন এই তরুণী। 1 জুলাই থেকে তার সঙ্গে আর কোনোভাবে যোগাযোগ করা যায়নি বলে দাবি পরিবারের। এরপর ঠিক কি হলো, কেন পরিবার এরকম মনে করছে যে তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশে, পাচার করে দেওয়া হয়েছে বাংলাদেশে, আরো সব জানবো। আমার সঙ্গে রয়েছে সুদীপ্ত। ঠিক কি হয়েছিল, পরিবার কি দাবি করছে? দেখো, ঠিক 1 জুলাই থেকেই মধুমিতা মিস্ত্রি, শ্যামপুকুরের বাসিন্দা, তিনি কিন্তু নিখোঁজ রয়েছেন। মূলত তিনি বলেছিলেন যে তামিলনাড়ুতে তার কাজের একটি সন্ধান হয়েছে, সেখানে তিনি জয়েনিং করতে যাচ্ছেন এবং অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির সঙ্গে তার মেসেঞ্জারে যোগাযোগ হয়েছে। সেই ব্যক্তি তাকে যোগাযোগ করে দিয়েছেন। এই মর্মেই 1 জুলাই বেরিয়েছিলেন বাড়ি থেকে। পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে নিখোঁজ থাকার পর 16 জুলাই একটি বাংলাদেশের নম্বরে মধুমিতা মিস্ত্রির ভাই দীপঙ্কর মিস্ত্রির কাছে ফোন আসে এবং সেখানে বলা হয়, একজন ভদ্রমহিলা ফোন করেন এবং সেখানে বলা হয় যে আমি তো দিদি বলছি, আমি বাংলাদেশের গোপালগঞ্জের একটি হাসপাতালে ভর্তি রয়েছে। এরপর থেকেই দেখা যায় যে এই অভিযোগ উঠতে থাকে পরিবারের পক্ষ থেকে যে তার দিদিকে অপহরণ করা হয়েছে, বাংলাদেশে পাচার করা হয়েছে এবং এই মর্মে শ্যামপুকুর থানায় অভিযোগ দায়ের হয়। কি ঘটেছিল, 16 তারিখে যখন একটি নাম্বার থেকে ফোন আসে, সেটা ছিল বাংলাদেশের নম্বর এবং তারপরে মেসেঞ্জারে একটি অডিও বার্তা আসে তার দিদিরই এবং সেখানেও বলা হয় তাকে বাঁচানোর জন্য তাকে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়েছে। একটি খাল পেরিয়ে তাকে রাতের অন্ধকারে বেশ কয়েকজন মিলে তাকে বাংলাদেশে পাচার করেছে, এমনটাই বলা হয়েছিল সে অডিও বার্তাতে। পরবর্তী ক্ষেত্রে সে অডিও বার্তা কিন্তু ডিলিট করে দেওয়া হয় এভরিওয়ান করে এবং সেখানেই যে মেসেঞ্জার হোল্ডার থেকে এই মেসেজটি আসে, অর্থাৎ এই অডিও আসে, সেখানে দীপঙ্কর মিস্ত্রি যোগাযোগ করে যে এই তোমার যে
হোল্ডার ছিলেন, অর্থাৎ যে যার যে অ্যাকাউন্ট, তার সঙ্গে যোগাযোগ করেন এবং তারপরে কথা বলে তিনি জানেন যে তার নাম সম্পর্কে জানেন এবং তার যে পার্সোনাল নাম্বার, সেই নাম্বারটিও তিনি কিন্তু কালেক্ট করেছিলেন। পরবর্তী ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে সেখানে একটি ভিডিও কল করা হয় এবং যাবতীয় কথা তার সঙ্গে বলা হয় এবং সেখানে জানা যায় যে ওই ব্যক্তির সঙ্গে মধুমিতা মিস্ত্রির যোগাযোগ রয়েছে, কিন্তু সেটা সমাজ মাধ্যমে যোগাযোগ হয়েছে। বাংলাদেশে যে তার দিদিকে নিয়ে যাওয়া হয়েছে এই সম্পর্কে সেই ব্যক্তি জানেন না, এমনটা পুরোটাই কিন্তু রেকর্ড করেন এই ব্যক্তি অর্থাৎ দীপঙ্কর মিস্ত্রি এবং সেটাও কিন্তু পুলিশের হাতে তুলে দিয়েছেন। পরবর্তী ক্ষেত্রে লালবাজার পুরো বিষয়টি দেখছেন, মানব পাচার দমন শাখা এর পুরো তদন্ত করছে এবং গোয়েন্দা বিভাগ তদন্ত করছে। যে শিয়ালদা রেল স্টেশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, সিসিটিভি সমস্ত কিছু ফুটেজ তা কিন্তু খতিয়ে দেখার কাজ চলেছে। পুলিশ তদন্ত শুরু করেছে, লালবাজার এই বিষয়ে তদন্ত শুরু করেছে। দেখা যাচ্ছে যে নম্বরটি দেওয়া হয়েছে সেই নম্বরটি ধরে ট্র্যাক করার চেষ্টা করা হয়েছে। পুলিশ যেমনটা বলছে যে গোপালগঞ্জেই কিন্তু, বাংলাদেশের গোপালগঞ্জেই এই যে নম্বরটি তার কিন্তু যে অস্তিত্ব রয়েছে এমনটা জানা যাচ্ছে। মিমি, বেশ, ধন্যবাদ। রামপুকুর থানা আমাকে নিয়ে ওখানে মানে মানে ওখানেকার সিসিটিভি ক্যামেরা চেক করাতে নিয়ে গেছিল। কোথায়, মানে স্টেশনে? শিয়ালদা স্টেশন, হ্যাঁ শিয়ালদা স্টেশনে। রামপুকুরের ছোটবাবু ছিল, বড়বাবু আছে, ওরাও হেল্প করছে। কি বলেছে তারপর পুলিশের পক্ষ থেকে কি বলা হয়েছে? তো আমাকে বলা হলো আমার দেখছি যত তাড়াতাড়ি চেষ্টা করবে তাই আমার